এর আগের ক্লাসে কোয়ান্টাম তত্ত্বটাকে আমি কভার করেছিলাম এবং সেই তত্ত্বকে কাজে লাগিয়ে কভার করেছিলাম হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ, তাই তো? এই জিনিসটাকে ব্যাখ্যা করেছিলাম। আজকে আলোচনা করব বিকিরণের দ্বৈত সত্তা। এই যে ওয়ার্ডটা, যেটা চ্যাপ্টারের নাম ছিল অলরেডি, এটা নিয়ে কিন্তু একবার আলোচনা করা হয়নি, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ছোটখাটো বিষয় বাট খুব ইন্টারেস্টিং। দ্বৈত সত্তা, এই বিষয়টাকে আলোচনা করব। নাম শুনে বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? সত্তা মানে কি রে? রূপ, নিজের রূপ একটা, তাই তো? তো দ্বৈত মানে দুই রকমের রূপ, ঠিক আছে? আমি যদি বলি যে আমাকে তুই ওয়েভ হিসেবে দেখছিস না পার্টিকেল হিসেবে দেখছিস, কি বলবি? পার্টিকেল হিসেবে, অবজেক্ট হিসেবে দেখছিস। পার্টিকেল বললেও খুব ভুল হয়, খুব ক্ষুদ্র, তো আমাকে অবজেক্ট হিসেবে দেখছিস। কিন্তু আমি বলছি যে আমার একটা ওয়েভ নেচারও আছে, মানে আমি আমি বস্তু নয়, আমি হচ্ছে এক ধরনের তরঙ্গ, এমনটাও হতে পারে, ঠিক আছে? তো তো তাজ্জব লাগবে শুনে। সেই জিনিসটাই ম্যাথমেটিক্যালি প্রুভ করব। আমরা এরকম দেখেছিলাম যে কোনো একটা ফোটন কণার শক্তি E ইকুয়াল টু এইচ নিউ, মনে পড়ছে? where নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্যাট রেডিয়েশন। যদি আমি লাইট বলি তাহলে লাইটের, ঠিক আছে? তাহলে নিউটা কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এইচ ফর কি ছিল রে? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। অ্যান্ড ই ফর এনার্জি, তাই তো? রিলেটেড ফোটনটার এনার্জি। তার মানে এনার্জি ডিপেন্ড করছিল কার উপর দেখ? নিউ এর উপর ডিপেন্ড করেছিল। এনার্জি কার উপর ডিপেন্ড করেছিল? নিউ, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করেছিল, ঠিক আছে? আমরা চাইলে এই যে নিউ, এটাকে সি বাই ল্যামডা লিখতে পারি না? where ল্যামডা ইজ দ্য ওয়েভলেন্থ। আচ্ছা, নিউ বেশি হলে ল্যামডা কি হবে? কম হবে, ব্যাস অনুপাতিক, এটা বুঝতেই পারছিস। তো ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটাও লেখা যায়, এগুলো আমরা অলরেডি আগে থেকে জানি। ওকে, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এতদূর পর্যন্ত আমরা লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, আবার এরকম দেখ, আইনস্টাইনের ওই রিলেটিভিটি থিওরি বলেছিলাম ই ইকুয়াল টু পিসি হয়, মনে পড়ছে? তাহলে আমি যদি এখান থেকে সি বের করে নিই বা ইটাকে তুলে যদি এখানে বসিয়ে দিই, যে কোনো একটা, হ্যাঁ, পিটাকে আমি এর মধ্যে ঢোকাতে চাইছি, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে দেখ? পিসি সমান সমান এইচ সি বাই ল্যামডা, অর ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, বা পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, দাঁড়াবে তো? এই জিনিসটা দিকে একটু খেয়াল করবি, এই যে সমীকরণটা বেরালো এর ফিজিক্যাল মিনিংটা একটু বুঝতে হবে। কি করেছি, এই ইকুয়েশনটাকে আমি এরকম ভাবে সাজিয়েছি। লাইটের জন্য লিখলাম, লাইটের ফোটন কণার জন্য লিখলাম, সেইভাবে এগিয়ে নিয়ে গেলাম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি বেরালো। এই পিটা কি? এই পিটা হচ্ছে ফোটন কণার ভরবেগ, পি ফর মোমেন্টাম, ফোটন কণার ভরবেগ। এইচ তো কনস্ট্যান্ট, এন্ড ল্যামডা ইজ দ্য রিলেটেড ওয়েভলেন্থ। কার ওয়েভলেন্থ? ওই লাইট ফোটনটার ওয়েভলেন্থ। তাহলে দেখ এই জায়গাটায় খেয়াল কর, ওয়েভলেন্থ ইজ দ্য প্রপার্টি অফ আ ওয়েভ, বাট মোমেন্টাম ইজ দ্য প্রপার্টি অফ অ্যান পার্টিকেল, এ পার্টিকেল। বুঝতে পারলি আমি কি বললাম? এখানে যে রিলেশনটা তৈরি হয়েছে, একটা পার্টিকেলের রিলেশনের সাথে একটা ওয়েভের রিলেশন তৈরি হয়েছে, বুঝতে পারছিস? তার মানে আমি লাইটকে যদি ওয়েভ হিসেবে দেখি, তার একটা ওয়েভলেন্থ আছে। লাইটকে যদি আমি ফোটনের মতো পার্টিকেল হিসেবে দেখি, তার একটা মোমেন্টাম আছে। তার মানে লাইটের কণাটা ও যেমন পার্টিকেল হিসেবেও আচরণ করতে পারে, ও ওয়েভ হিসেবেও আচরণ করতে পারে। এটা মানতে পারলি তো? তার মানে লাইটের মধ্যে দুই ধরনের সত্তা আছে। আমরা লাইটকে কি বলবো? ওই যে একটা তর্ক বিতর্ক চলে না, যে লাইটকে নিউটন সবার প্রথমে কণা হিসেবে ধরে নিয়েছিলেন, এবং সেইখান থেকে তিনি কর্পাসকুলার থিওরি দিয়েছিলেন। কর্পাসকুলার কথার অর্থ হচ্ছে কণা ধর্ম, ঠিক আছে? তো কর্পাসকুলার থিওরি দিয়েছিলেন, সেইটাকে কাজে লাগিয়ে তিনি প্রতিফলন, প্রতিসরণ, এই যে আলোর ছোট ছোট ঘটনাগুলো ছিল, এগুলো ব্যাখ্যা করে দিয়েছিলেন। তো তখন মেনে নেওয়া হলো যে ঠিক আছে, আলো তাহলে এক ধরনের কণার স্রোত, ঠিক আছে? পরবর্তীকালে বিজ্ঞানী হাইগেন্স, যেটা ভৌত আলোক বিজ্ঞানে তোরা পড়বি, আমি ভিডিও দিচ্ছি যেটা, তো বিজ্ঞানী হাইগেন্স তিনি আলোকে ওয়েভ হিসেবে ধরলেন। ধরে কিছু ঘটনা যেমন ব্যতিচার, অপবর্তন, এই যে ঘটনাগুলো, এগুলো কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। তো ওয়েভ দিয়ে ধরে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে তিনি সেগুলোকে ব্যাখ্যা করতে পারলেন। তাহলে তখন কি হলো, যে তার মধ্যে ওয়েভ নেচারও হয়তো আছে, ব্যাস দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। কণা দিয়ে নিউটন প্রমাণ করে দিয়েছেন, আবার ওয়েভ দিয়ে হাইগেন্স প্রমাণ করছেন, তাহলে ধরবো কোনটা? আর ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মাথা এতটা উন্নত হয়নি যে আমরা কণা এবং তরঙ্গ দুটোকে একই রকমের ধরে চলবো। কণা আলাদা জিনিস, তরঙ্গ আলাদা জিনিস, এটাই তো বুঝে আসি আমরা এখন পর্যন্ত, তাই বুঝি। আচ্ছা, এখানেই শেষ হলো না। পরবর্তীকালে আবার বিজ্ঞানী ম্যাক্সওয়েল লাইটকে দেখিয়ে দিলেন যে ওটা এক ধরনের তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ,
ঠিক আছে? সেগুলো আলাদা বিষয়, আমি ওইটাতে যাচ্ছি না। তড়িৎচুম্বকীয় চ্যাপ্টার একটু পড়েছিস তোরা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ পড়েছিস, তাই না? ওই যে ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক ওয়েভ, এইভাবে যাচ্ছিল না, থার্ড সেমিস্টারে পড়লাম আমি। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবার আইনস্টাইন এসে আবার ওটাকে কণা ধর্ম ধরে নিলেন, আবার ফোটন হয়ে গেল, ফোটন হিসেবে কণা ধরে আবার ব্যাখ্যা করে দিলেন। মানে একবার এক একটা কিছু দিয়ে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি ওর মধ্যে আছে এটা কি? তো দেখা গেল যে মানে এই দ্বন্দ্বগুলোকে দূর করার জন্য শেষ পর্যন্ত মেনে নেওয়া হলো যে লাইটের মধ্যে দুই রকমের সত্তাই আছে। ও কণা ধর্ম হিসেবেও আচরণ করতে পারে, ও তরঙ্গ হিসেবেও আচরণ করতে পারে। ডিপেন্ড করবে আমি যে এক্সপেরিমেন্টটা করছি, আমি যে অবজারভেশনটা করছি তার উপর, আমি অবজারভেশনটা কোন লেভেলে গিয়ে করছি। বুঝতে পারলি আমি কি বললাম? এবার এইখানে চলে আসলো আর এক পণ্ডিত, নাম হচ্ছে ডি ব্রগলি। ডি ব্রগলি, অনেকে এটাকে ডি ব্রয় বলে। কি বলে বলতো? ডি ব্রয়, ঠিক আছে উচ্চারণটা। আমি ইংরেজি লিখে দিচ্ছি, ডি ব্রগলি কি ডি বয় দুটোই জেনে রাখ। ইংলিশে উচ্চারণটা হচ্ছে এরকম। তো এটাকেই অনেকে ডি ব্রগলি, সাধারণত আমরা ব্রগলিই বলবো, অনেকে আবার ডি ব্রয়ও বলে, মনে রাখবি। ডি ব্রগলি বা ডি ব্রয় তিনি চলে আসলেন কনসিডারে। তিনি এসে বললেন যে লাইট যখন কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুটোই দেখাতে পারছে, আর নেচার সিমেট্রি মেনটেন করে, সিমেট্রিক্যাল নেচার হয় আমরা জানি সাধারণত, সব রুলস একই রকমের চলে, তাহলে নেচারের বাকি যে কণাগুলো আছে তাদেরও তরঙ্গ ধর্ম আছে, এটা তিনি বললেন। তিনি প্রমাণ কিছু করলেন না, এই ইকুয়েশনটাকে কাজে লাগালেন, জাস্ট একটা বিবৃতি দিলেন। কি বিবৃতি দিলেন? যে যে কোনো পদার্থ তরঙ্গ স্বরূপ, যে কোনো পদার্থ তরঙ্গ স্বরূপ। এটাকে বলা হচ্ছে ডি ব্রগলির প্রকল্প। কি বলা হচ্ছে? সূত্র হিসেবে মান্যতা পায়নি, প্রকল্প, ঠিক আছে? মানে উনার মতামত এটা। বুঝতে পারলি? এবার ভেরিফাই হয়েছে কিনা, আদৌ আমরা সূত্র বলবো কিনা, সেটা এখন পর্যন্ত কাজ চলছে, এখন পর্যন্ত আমরা করতে পারিনি। তো তিনি কি বললেন যে যে কোনো পদার্থ যে কোনো কণা তার সঙ্গে রিলেটেড এক ধরনের তরঙ্গ থাকবে, যেভাবে একটা ফোটন কণার সঙ্গে রিলেটেড তরঙ্গ আছে। বুঝতে পারলি? তো আমি একটা কণা হিসেবে যদি আমি নিজেকে ইমাজিন করে নিই, তাহলে আমার রিলেটেডও একটা ওয়েভ আছে। কি বুঝতে পারছিস? এখন মজার বিষয় হলো যে আমি একটা বস্তু, আমার ভর 50 কেজি, তাহলে আমার রিলেটেড ওয়েভ লেন্থটা কত, সেটা আমি এই ইকুয়েশন থেকে পাবো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি থেকে পাবো। আমি আমার ভরবেগ নিশ্চয়ই বের করতে পারবো, আমি মুভ করতে গেলে আমার একটা বেগ থাকবে, আমার একটা নিজস্ব ভর আছে, তাহলে এখানে এমভি বসিয়ে দিলাম ভরবেগ, তাই না? এইচ তো আমি জন্ম থেকেই জানি, তাহলে এই ক্যালকুলেট করতে গেলে আমি একটা ল্যামডা পেয়ে যাবো না? মাথায় ঢুকলো আমি কি বলতে চাইছি? এটাই হচ্ছে ডি ব্রগলির প্রকল্প। তিনি বললেন যে প্রকৃতিতে যে কোনো পদার্থেরই তরঙ্গ ধর্ম আছে, ঠিক আছে? এবং সেই তরঙ্গটা কিভাবে বের করব? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি করে বের করব। ক্লিয়ার হয়েছে? এই তরঙ্গটার নাম হচ্ছে পদার্থ তরঙ্গ। কি নামের? এর নাম হচ্ছে পদার্থ তরঙ্গ, আলাদা করে নাম দেওয়া হলো, ঠিক আছে? এইটা কোনো রকম তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, মাথায় রাখবি। এটা কি? এটা আলাদা এক ধরনের তরঙ্গ, আলাদা একটা কনসেপ্ট, যাকে আমরা বলছি পদার্থ তরঙ্গ। পদার্থের সঙ্গে রিলেটেড তরঙ্গটাকে বলছি আমরা পদার্থ তরঙ্গ। বোঝা গেল? বিকিরণের তরঙ্গ সেটা আলাদা বিষয়। ওকে, আচ্ছা। এবার ধরে নে আমি একটা এক্সাম্পল দিতে চাইছি, যে কোনো একটা অবজেক্ট, ধর আমাকে এক্সাম্পল দিচ্ছি, আমার ভর কত কেজি? 100 কেজি, ঠিক আছে? আমার ভর হচ্ছে 100 কেজি, 100 কেজি। আমি ধর মুভ করছি উইথ ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড, জাস্ট একটা ইমাজিন করলাম, 50 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে আমি মুভ করছি, বাইক চালাচ্ছি ধর স্পিডে। তাহলে আমার রিলেটেড যে ওয়েভ, পদার্থ তরঙ্গটা, ঠিক আছে, ম্যাটার ওয়েভ, তার ওয়েভ লেন্থ কত হবে? তো তুই বলবি এইচ বাই এমবি, মানে এই যে এইচ বাই পি বলবি, তাই তো? আচ্ছা, এইচটা কত রে? 6.626, 10 পাওয়ারে, কারো কাছে ক্যালকুলেটর আছে? বের কর তো। এম ফর 100, দরকার পড়বে না হয়তো। ভি ফর কত রে? 50। তাহলে এটা কত হচ্ছে বল? 5000 হয়ে যাচ্ছে, তাই তো? তো এখানে আমি করে দিলাম এটাকে 10,000, 2 দিয়ে গুণ করে দিলাম, আর ওপরেও 2 দিয়ে গুণ করে দিই। 6 2 12, 2 2 4, 6 2 12, 6 2 12 ইন্টু 10 পাওয়ারে -34। বুঝতে পারলি আমি কি করেছি? ওপর নিচে 2 দিয়ে গুণ করেছি জাস্ট। তাহলে শূন্যগুলো আমার কাটাকাটি করতে সুবিধা হবে। কত হচ্ছে দেখ, 13.252। এখানে কটা শূন্য রে? 4টা। 10 পাওয়ারে -38, তাই তো? তার মানে আমার রিলেটেড যে ওয়েভ লেন্থটা হবে সেটা হচ্ছে এত মিটার। এবার যদি আমি অ্যাংস্ট্রমেই বানাতে চাই, এই ওয়েভ লেন্থটাকে যদি আমি অ্যাংস্ট্রমেই করতে চাই, তাহলে 10 পাওয়ারে -8 মিটার মানে 1 অ্যাংস্ট্রম। তো এখান থেকে 10 পাওয়ারে -8 বাদ দিয়ে দে, তো 10 পাওয়ারে -30 থাকবে, 13.252, 10 পাওয়ারে -30 অ্যাংস্ট্রম। বুঝতে পারলি?
তাহলে আমার রিলেটেড যে ওয়েভ লেন্থটা ক্রিয়েট হয়েছে এটা কত ছোট, বুঝতে পারছিস তো কত ছোট? 30 ঘর আগে দশমিক বসবে। লাইটের ওয়েভ লেন্থ কত হয়? 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। 4000, একের একও না, ওটা তো একের থেকেও ছোট। বুঝতে পারছিস? তাহলে আমার ধরুন যে ওয়েভ লেন্থটা ক্রিয়েট হয়েছে, আমি এরকম ভাবে ভাবতে পারি যে আমার দৃষ্টি রেঞ্জের বাইরে ওটা। তাহলে আমি নিজেকে ওয়েভ লেন্থ হিসেবে দেখবো না, আমি তোকে ওয়েভ হিসেবে দেখছি না, আমি তোকে কি হিসেবে দেখছি? পার্টিকেল হিসেবে দেখছি। কারো যদি চোখ এরকম ক্ষমতা সম্পন্ন হয় যে ওই ওয়েভ লেন্থটা দেখতে পায়, সে হয়তো আমাকে ওয়েভ হিসেবে দেখবে, আমাকে পার্টিকেল হিসেবে দেখবে না। মানতে পারছিস কিনা? একটু কিন্তু অন্যরকম লাগবে জিনিসটা ভাবতে, কেমন যেন সবকিছু চেঞ্জ হয়ে যাওয়ার মতো। আমি আবার ওয়েভ হয়ে যাব, আমি আবার পার্টিকেল হয়ে যাব। ডিপেন্ড করছে অবজারভারের উপর, অবজারভার কতটা দেখতে পারে। অবজারভার বলতে তুই তুই 4000 থেকে কত দেখতে পাস? 8000 অ্যাংস্ট্রম দেখতে পাস। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে কি তুই দেখতে পাবি? দেখতে পাবি না। তাহলে তোর কাছে এই তরঙ্গ দৈর্ঘ্যের কোনো মানেই নেই। তুই কি দেখতে পাবি? একটা পার্টিকেল দেখতে পাচ্ছিস। এবার যার কাছে 4000 থেকে 8000 দেখতে পায় না, সে হয়তো লো রেঞ্জে দেখতে পায়, তা তার কাছে ওয়েভটার মিনিংফুল, কণা কোনো মিনিংফুল নেই, তো সে আমাকে হয়তো ওয়েভ হিসেবে দেখবে। একটু অবাক লাগবে ভাবতে। বোঝা গেল এতদূর পর্যন্ত আমি কি বললাম? এটা ডি ব্রগলির হাইপোথিসিস বা ডি ব্রগলি প্রকল্প। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এতদূর পর্যন্ত জাস্ট কনসেপ্ট গেল। এবার এইখান থেকে পরীক্ষাতে আসে ম্যাথামেটিক্স, প্রবলেম সলভ করতে দেয়। ঠিক আছে? তো প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে কিছু শর্টকাট ক্যালকুলেশন মনে রাখতে হবে, কারণ বারবার এই ডিভাইড গুলো ক্যালকুলেশন গুলো আমরা করতে পারবো না। তো সেই বিষয়টা আমি এখন তোদেরকে দেখাবো। আমি বের করব ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। দেখ, ইলেকট্রন খুব ছোট একটা পার্টিকেল, ঠিক আছে? ওর মাস খুবই কম। তাহলে মাস যদি খুব কম হয়ে যায় রে, ওয়েভলেন্থটা তুলনামূলকভাবে একটু বেশি হবে। তাহলে তার ক্ষেত্রে ওয়েভের একটা মিনিংফুল কিছু মানে বেরাচ্ছে, যে হয়তো ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে আসবে। বুঝতে পারলি? সেই জন্য আমরা ইলেকট্রনকে ওয়েভ হিসেবেও কনসিডার করি। যখন সাবঅ্যাটমিক পার্টিকেলে চলে যায়, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এগুলোকে পার্টিকেল হিসেবেও ধরে আমরা ব্যাখ্যা করতে পারি। আবার এদের তরঙ্গ ধর্মটাকে ধরেও আমরা ব্যাখ্যা করতে পারি, কারণ তাদের তরঙ্গ দৈর্ঘ্য রিলেভেন্ট আমাদের কাছে। আর আমি যদি নিজেকে ওয়েভ হিসেবে দেখতাম, তাহলে রিলেভেন্ট নয়। বুঝতেই পারছিস? এটা তো ঠিক আছে, আমি মুভ করছি তাই। এবার ধর আমি মুভই করলাম না, আমার ভিটা জিরো ধরে নে, তাহলে বুঝতে পারছিস ল্যামডা ইকুয়াল টু ইনফাইনাইট হয়ে যাচ্ছে, মানে ওয়েভ লেন্থের কোনো মানেই হচ্ছে না। ইনফাইনাইট কোথায় গিয়ে শেষ হবে কোনো মানেই হচ্ছে না। বুঝতে পারলি? আবার এটাই যদি ভিটা ইনফাইনাইট হয়, ইনফাইনাইট তো হয় না, ভিটাই ধরে ম্যাক্সিমাম হয়ে গেল, তাহলে ল্যামডাটা প্রায় জিরোর দিকে চলে যাবে। বুঝতে পারছিস কিনা? তাহলে আমাদের ক্ষেত্রে মানে যখন আমরা ম্যাক্রোস্কোপিক লেভেলে চলে আসছি, তখন এসে পদার্থ তরঙ্গটা সেইভাবে গুরুত্ব পাচ্ছে না। কিন্তু সাবঅ্যাটমিক লেভেলে গিয়ে, কোয়ান্টাম থিওরিতে গিয়ে, সেইখানে গিয়ে যে ছোট ছোট পার্টিকেল গুলো আছে, যাদের মাস খুব কম, লাইক নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, পাইমেসন, এইসব জিনিসগুলো যে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পদার্থ তরঙ্গটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে আমরা সেখানে পার্টিকেল হিসেবেও ধরে ব্যাখ্যা করতে পারি কোনো কোনো কিছু। আবার আমরা কি করতে পারি? ওয়েভ হিসেবে ধরেও ব্যাখ্যা করতে পারি, লাইক ফোটন। তাই না? ওকে, এবার আমি ইলেকট্রনের ডি ব্রগলি বের করব। ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ, ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ। একটা ইলেকট্রন, তার ওয়েভলেন্থ কত হবে সেটা আমি বের করব, তার একটা ফর্মুলা বের করব। ঠিক আছে? মন দিয়ে শুনবি। ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা বা পদার্থ তরঙ্গ একই নাম, এর ফর্মুলা তো এইচ বাই এম ভি হবে। এটাই হচ্ছে জেনারেল ফর্মুলা। ঠিক আছে? এবার আমি এটাকে একটু রিপ্লেস করব, ইলেকট্রনের জন্য পার্টিকুলারলি ইউজ করব, এম ভিটাকে সরিয়ে দেবো। ঠিক আছে? ফটো ইলেকট্রিক এফেক্টে তোরা দেখলি যে ভি বিভব অ্যাপ্লাই করতে গেলে একটা ইলেকট্রন যেতে পারে না, থেমে যাচ্ছে। করলি না? তো ধরে নে একটা ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি কত ছিল? ভি। তাহলে তার কাইনেটিক এনার্জি কত ছিল? হাফ এম ভি স্কোয়ার। ওই ইলেকট্রনটা যদি ভি ভোল্টেজের মধ্য দিয়ে যায়, তাহলে তার শক্তি যতটা নষ্ট হচ্ছে সেটা ই ইন্টু ভি, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। মনে পড়ছে তো? দেখ কোথাকার চ্যাপ্টার কোথায় রিলেট করছি আমি, সেই থার্ড সেমিস্টারে পড়েছিলি এগুলো, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। আমি কি বললাম? যে ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে একটা ইলেকট্রন যাচ্ছে, হতে পারে ওই বিভব প্রভেদটা ইলেকট্রনটাকে থামিয়ে দিচ্ছে, হতে পারে তাকে ত্বরান্বিত করছে, অ্যাক্সেলারেট করছে, যেটাই করুক না কেন। তো যে এনার্জিটা ওই বিভব প্রভেদের দরুন দরুন লস হচ্ছে বা গেইন করছে সেটা ইভি। আর কাইনেটিক এনার্জি যেটা লস করছে বা গেইন করছে সেটা হাফ এম ভি স্কোয়ার। অবভিয়াসলি দুটো ইকুয়ালি হতে হবে। বোঝা গেছে? তাহলে আমি এরকম লিখতে পারি, দেখ, হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার ই ভি এম। পারি কিনা? পারি তো? মনে রাখবি ইভিটা এনার্জি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আমি এরকম লিখতে পারি, এম স্কোয়ার ভি স্কোয়ার সমান 2 এম ই ভি। পারি তো? বা আমি এম ভি সমান সমান লিখতে পারি আন্ডার রুট 2 এম ইভি। এত দূর পর্যন্ত সমস্যা নেই। ব্যাস এটাকে তুলে এনে এখানে বসাবো।
এমভি পেয়েছিস তো পরে। দেয়ারফোর ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই আন্ডার রুট টু এম ই ভি। মুখস্থ। এই যে ফর্মুলাটা, এটাই আমাদের ম্যাথমেটিক্স করার ফর্মুলা। যে এটা কিন্তু ফর ইলেকট্রন, হ্যাঁ, মাথায় রাখবি, ফর ইলেকট্রন করেছি আমি। ইলেকট্রনের ক্ষেত্রে পদার্থ তরঙ্গ বা ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি বের করতে হয়, দেন ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ইভি। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ই ভি। এবার তুই যদি বলিস যে আমি ইলেকট্রন করবো না, প্রোটনের জন্য করব, তাও করতে পারিস। ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ তো সেমই হয়। তুই যদি বলিস আমি নিউট্রনের জন্য করব, জিরো হয়ে যাবে, মিনিংলেস হয়ে যাবে। ঠিক আছে, তখন আবার এই প্রসেসে এগাতে পারবো না। তুই যদি আলাদা কোনো চার্জ পার্টিকেলের কথা বলিস, তাহলে তুই এখানে ই না লিখে কিউ লিখে দিবি, তার চার্জ লিখবো আমি এখানে, এখানে কিউ ভি হতো তাহলে। বুঝতে পারলি কিনা আমি কি বললাম? তাহলে ফর আমাদের যা থাকবে ফর ইলেকট্রনই থাকবে। ফর ইলেকট্রন ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ইভি। কোথা থেকে পেয়েছি? জেনারেল ফর্মুলা এইচ বাই এম বি থেকে পেয়েছি। এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, আর এটা শুধুমাত্র ইলেকট্রনের জন্য অ্যাপ্লিকেবল। কোনো কোনো সময়, মন দিয়ে শুনে নে, কোনো কোনো সময় আমি ফর্মুলাটাকে এরকমও করতে পারি, করতে হতে পারে, টু এম ক্যাপিটাল ই, where capital E for energy, that is EV। ইভিটা ডাইরেক্ট দেওয়া আছে মনে কর, তোকে এনার্জি ডাইরেক্ট বলে দিয়েছে, তাহলে ইভি না লিখে আমি এনার্জি বসিয়ে দেবো। মাথায় ঢুকলো আমি কি বললাম? এইচ বাই রুট ওভার টু এম ই। ওকে, যেহেতু আমি ইলেকট্রনের কথা বলছি, তাহলে তুই আমাকে বল ইলেকট্রনের মাস ফিক্সড কিনা, কত সেটা? 9.11 10 পাওয়ারে -31। ভেরি গুড। তাহলে আমি ফর ইলেকট্রন যদি করি, এইচ তো জানাই আছে রে, 6.626। এই মানগুলো ভালো করে খেয়াল করবি, হ্যাঁ, অঙ্ক পেরিয়ে যাবি, ফর্মুলা ধরে নিতে পারবি, কিন্তু এই মানগুলো বসাতে গিয়ে আর ক্যালকুলেশন করতে গিয়ে সবাই আটকাবি। ওই জন্য বলছি মানগুলোর দিকে একটু মন দিয়ে দেখবি। প্রথমত কনস্ট্যান্টের মান মনে রাখতেই হচ্ছে, আর দ্বিতীয়ত আমি যে শর্ট ক্যালকুলেশনগুলো করে দেবো সেগুলো তোর কাজে লাগবে। নিচে আছে 2, এম এর মান তোরা বলেই দিলি, এইটাই বলে দিলি তাই তো? আচ্ছা, ই ফর তো ইলেকট্রন রে, ইলেকট্রন মিনস 1.6 10 পাওয়ার 19। তারপরে কি আছে বলতো? ভি। ভিটা হচ্ছে ভোল্টেজ, এটাকে আমি ভেরিয়েবল রাখলাম। তার কারণ এই যেটা, তার কারণ ভিটা আমি কত অ্যাপ্লাই করছি সেটা ডিপেন্ড করছে, তাই না? বিভিন্ন রকম, হ্যাঁ, ডিপেন্ড করবে যে আমি কত ভি অ্যাপ্লাই করব। তাহলে এই পুরোটাকে যদি তুই ক্যালকুলেট করিস, একটা নির্দিষ্ট সংখ্যা চলে আসবে নিশ্চয়ই, বুঝতেই পারছিস একটা নির্দিষ্ট সংখ্যা আসবে। এই সংখ্যাটা হবে 12.27 ইন্টু 10 পাওয়ার -8। মন দিয়ে শুনবি। আর নিচে রুট ওভার ভিটা থেকে গেল। এটা আমি ক্যালকুলেট করলাম না, তোরা নিজেরা ক্যালকুলেটার করে দেখে নিবি, দেখবি এটাই আসবে। কি আসবে? 12.27 ইন্টু 10 পাওয়ারে -8 বাই রুট ওভার ভি তো ছিলই। বুঝতে পারলি? এই ল্যামডাটা কিসে বেরালো? আমি সব এসআই পদ্ধতিতে করছি, মানে এটা মিটারে বেরালো। ঠিক আছে, তো বুঝতেই পারছিস এই যে চেহারাটা, এটাকে সরিয়ে দিলে অ্যাংস্ট্রম হয়ে যাবে 10 পাওয়ার -8টাকে। দেয়ার ফোর ল্যামডা বিকামস 12.27 আন্ডার রুট ভি অ্যাংস্ট্রম। তাহলে আমি যদি এই ফর্মুলাটাকে ডাইরেক্ট ইউজ করি রে, তার মানে আমি ল্যামডা অ্যাংস্ট্রমে পাবো। আর যদি মিটারে দরকার লাগে তো এখানে চেঞ্জ করে নিতে পারবো। বল বুঝলি কিনা? তাহলে কোশ্চেনে যদি তোকে বলে যে একটা ইলেকট্রনকে আমি 10 ভোল্টের মধ্য দিয়ে পাঠালাম, ওর ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? ডাইরেক্ট ফর্মুলা এটা, 12.27 বাই রুট ওভার ভি। বল বুঝতে পারলি? বোর্ড লেভেলের জন্য ঠিক আছে, যতদিন পর্যন্ত আমাদের ক্যালকুলেটর অ্যাপ্লাই করতে দিত ততদিন পর্যন্ত এটা ঠিক আছে, বাট এখন ক্যালকুলেটর নেই। তার জন্য আমি তোদেরকে বলছি, এটাকে আরেকটা স্টেপ এগিয়ে মনে রাখ। এটা হচ্ছে রুট ওভার 150 বাই ভি। রুট ওভার 150 করলে নিয়ারলি ইকুয়ালস টু 12.27 চলে আসবে, কারণ 12 স্কোয়ার 144, নিয়ারলি ইকুয়ালস টু এইটা চলে আসবে। তো এইটাও লিখে রাখ, কোনো কোনো সময় তোকে ক্যালকুলেশনে খুব হেল্প করবে এটা। ঠিক আছে, তুই নিজেই বুঝিয়ে যাবি যে কখন কোনটা ইউজ করতে হবে। এটা নোটেও লিখে রাখতে পারিস, যেখানে আমি করিয়েছি এটা পাশেই লিখে দিতে পারিস। 12.27 বাই রুট ওভার ভি অ্যাংস্ট্রম, খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা বললাম কিন্তু আমি এটা। আর ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু এটা দিয়েই আছে এই ইলেকট্রনের। যদি তোকে ইলেকট্রন না বলে যদি প্রোটন বলতো, তাহলে কি এই ফর্মুলাটা করতে পারতি? একটু বলতো আমাকে। হ্যাঁ, পারতি না কিন্তু, কারণ এখানে ভর 9.11 করে আমি এগুলো নিয়ে এসেছি। এটাকে তুই করতে পারতি প্রোটনের জন্য, বাট এটাকে করতে পারছিস না, এমটা তো বসিয়ে দিচ্ছি না আমি। মাথায় ঢুকলো? অনলি ফর ইলেকট্রন লিখে রাখ, ইলেকট্রন ছাড়া কারোর জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। আর কোশ্চেন ভালো করে পড়ে নিবি ইলেকট্রন দিয়েছে কিনা। বল বুঝতে পারলি এতদূর পর্যন্ত? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আরো কয়েকটা ডেটা আমি তোদের মনে রাখাবো, যেগুলো খুব কাজে লাগবে।
এটা মিটালাম। আর একটা টার্ম কখনো কখনো দেখবি ক্যালকুলেশন করার সময় তোকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর লাইট ভেলোসিটিকে গুণ করতে হবে কোনো কোনো সময়, ঠিক আছে? তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মানে 6.626, বল না রে, 10^34, আর সি মানে বল, এটা বলতেই লজ্জা লাগে বল। আচ্ছা, এইচ এর ইউনিট বলতে পারবি কেউ? প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইউনিট জুল পার সেকেন্ড নাকি জুল সেকেন্ড? জুল সেকেন্ড। আর এটার ইউনিট কি রে? মিটার পার সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো এটা বলতো? জুল মিটার, ঠিক আছে? কখনো কখনো এইচ সি এর তোকে দিয়ে দিলো যে ইউনিট কি হবে, একক কি হবে, বা মাত্রা কি হবে, পেয়ে যাবি এগুলো থেকেই, তাই না? আচ্ছা, এই যে পুরো পার্টটাকে গুণ করলে যে ভ্যালুটা হবে একটু মন দিয়ে শোন। 3 6 কত হয় রে? এটা যেহেতু 6.6 আছে, 3 6 18, এখানে যেহেতু 6.6 আছে তাহলে 1.9 এর কাছাকাছি চলে যাবে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাকে 2 ধরি, 1.9 সামথিংকে আমরা কি ধরি? 2 ধরি ফর ক্যালকুলেশন, সহজ করার জন্য। আর বাকিটা হচ্ছে 10^-25। মনে রাখতে পারবি কিনা এইচ সি এর ভ্যালু কত? বারবার এগুলোকে কাটাকাটি করতে যাবো না, ভাগ করতে যাবো না, ডাইরেক্ট এটা। হ্যাঁ, তবে এটা ইউজ করতে গেলে আমার উত্তর মেলার সময় দশমিকে একটু হেরফের হয়ে যাবে, হয়তো আছে 2.7, আমার বেরালো 2.1, হতেই পারে এরকম, বাট খুব কাছাকাছি আসবে। আর এইটাতে কোনো ভুল নেই, পরীক্ষাতে নাম্বার কাটবে না, না একদমই না। বোঝা গেল? যেহেতু ক্যালকুলেটর নেই আমাদের, ইউজ নেই, তাহলে 2 × 10^-25, এটা কিন্তু তোকে পরীক্ষাতে হেল্প করবে, খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা খুব হেল্প করবে, এই ইকুয়েশনটা প্রচুর হেল্প করবে। আর একটা ডি ব্রগলি ওয়েভলেন্থ বললাম, যে এইচ ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু h/mv, এটাও খুব ইউজ করবে, ঠিক আছে? এই কটা বিষয় খুব কাজে লাগাতে হবে। তাড়াতাড়ি করে নে। হলো? আচ্ছা, এবার একটু শোন। এগুলো ডি ব্রগলি ওয়েভলেন্থের গল্প হলো, ঠিক আছে? আর একটা ফর্মুলা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেটা কাজে লাগবে, যেটা আমাকে আগের ক্লাসে বলা উচিত ছিল, লেন্দি হচ্ছিল বলিনি, সেই জন্য শুনে নে। কোনো একটা বিকিরণ, রেডিয়েশন, লাইট, তার যে শক্তি রে, যাকে আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করব, সেটাকে এইচ নিউ লিখতে পারবো কিনা? সবাই লিখতে পারি আমরা, এইচ সি বাই ল্যামডা। তো দেখ, এখানে এইচ কে গুণ করতে হবে, সি কে গুণ করতে হবে। তো যখন এইচ ইন্টু সি গুণ করার ব্যাপার আসবে, তুই এটাকে ডাইরেক্ট বসাতেই পারিস, কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, যাই হোক, তুই ওটাকে বসাবি। আমি পুরোটাকে ধরে ক্যালকুলেশন করছি, মানে এরকম চাইছি, ল্যামডাটা যদি অ্যাংস্ট্রমে থাকে, শক্তিটা যদি ইলেকট্রন ভোল্টে থাকে, কি বললাম শুনে নে, ল্যামডাটা যদি অ্যাংস্ট্রমে থাকে আর শক্তিটা যদি ইলেকট্রন ভোল্টে থাকে, তাহলে এই ক্ষেত্রে শক্তি আছে ইলেকট্রন ভোল্টে আর ল্যামডা আছে অ্যাংস্ট্রমে, ধরে নিচ্ছি আমি যে এগুলোতে আছে ডেটা। তাহলে শুনবি মন দিয়ে, এইচ 6.626, 10^-34, 3 × 10^8। আচ্ছা, ল্যামডা কিসে আছে বললি? অ্যাংস্ট্রমে। তাহলে ল্যামডাকে যদি মিটার করতে হয় রে, 10^-10, শিওর? একটু আগেই করলাম। দাঁড়া, আমি আরেকবার লিখে নিই, তাহলে গুলিয়ে যাবে না তোদের। 1 অ্যাংস্ট্রম সমান 10 পাওয়ারে সামথিং মিটার, মিটারকে সেন্টিমিটার করতে গেলে -10 হবে রে, একটু ভুল করেছি আমি। এটা হচ্ছে 10^-8 সেন্টিমিটার, কারণ মিটার থেকে সেন্টিমিটার গেলে 100 গুণ করতে হয়, তো 100 গুণ করলে এটা আসবে, আর 8 আর 10 ছাড়া কিছু হয় না, এটা আমার মনে আছে। তো এটা 10^-10 হবে। দেখি ওই জায়গাটা কি করেছি আমি। 1.227 10^-9 এসছে। একটু ক্যালকুলেশনটা করে এই জায়গাটা দেখবি, হ্যাঁ, যে 1.227 10^-9 আসছে কিনা, নাকি -10 আসছে, এই জায়গাটা একটু চেক করবি, নিজেরা খাতায় করবি এটা চেক পরে। আর আলটিমেট গিয়ে 12.27 অ্যাংস্ট্রমই হবে। তো কারেকশনটা তোরা দেখ একটু নিজেরা, যদি না বুঝতে পারিস তখন আমাকে বলবি, বুঝতে পারলি? নিজেদের মতো করে, লাস্টে কোনো ভুল নেই, 12.27ই আছে, অ্যাংস্ট্রমই আছে। শুধু দেখবি মাঝের পাওয়ারগুলোকে গন্ডগোল করে দিয়েছি নাকি। না, মিটার মিটার থেকে অ্যাংস্ট্রম 10 হয়।
হ্যাঁ, ওটাই বলছি যে তোরা কারেকশনটা নিজেরা দায়িত্ব নিয়ে করবি, যে আমার ভুলটা কোন জায়গায় হয়েছে, ওপরের লাইনে ভুল হয়েছে না নিচের লাইনে ভুল হয়েছে। বুঝতে পারলি? ওটা বাড়িতে নিজেরা দেখবি। আর না হলে আমি ক্লাসের পরে শেষে দেখে দিচ্ছি। আচ্ছা তাহলে শোন, ল্যামডাটাকে কি বললাম, অ্যাংস্ট্রমে ছিল, মিটারে কনভার্ট করে দিলাম, কত হয়ে গেল বল, 10 - 10 মিটার। ঠিক আছে। আচ্ছা, এবার এই পুরো পার্টটা তো এসআই পদ্ধতিতে আছে, তাই না রে? মানে এটা জুল ইনটু মিটারে আছে না? তো আমাকে জুলকে যদি ইলেকট্রন ভোল্ট বানাতে হয়, জুলকে যদি ইলেকট্রন ভোল্ট বানাতে হয়, তোদের মনে আছে কিনা, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল, কার কার মনে আছে? মনে আছে তো? এগুলো অনেক আগে করেছিস কিন্তু, 1 ইলেকট্রন ভোল্ট মানে তড়িৎ বিভব চ্যাপ্টারে করেছিলি। 1.6 × 10⁻⁹ জুল। তাহলে জুলকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে এটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে এটা জুলে আছে, ইলেকট্রন ভোল্ট করতে চাইছি আমি এটাকে, মানে ডিভাইড করে দেবো কত দিয়ে, ইলেকট্রনের আধান দিয়ে। বুঝতে পারলি? বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এই ল্যামডাটা অ্যাংস্ট্রমে আছে, মাথায় রাখতে হবে। এবার এই যে পুরো পার্টটা, উপরটা তো 2 × 10⁻⁻25, আর নিচের এই পার্টটা, এগুলোকে যখন ডিভাইড করা হবে, ডিভিশনের পর এই মানটা মোটামুটি আসবে 12,422 বাই ল্যামডা। ভালো করে শুনবি, ল্যামডাটা হচ্ছে অ্যাংস্ট্রম এককে, আর পুরো ইউনিটটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ব্র্যাকেটে অ্যাংস্ট্রম লিখলাম ল্যামডাকে বোঝানোর জন্য। কি বুঝতে পারলি আমি কি বললাম? কি বেরালো? ই ইকুয়াল টু 12,422 ইলেকট্রন ভোল্ট। মুখস্থ হবে তো? এবার আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে নিয়ারলি ইকুয়ালস টু 12,400 করে দিই, নিয়ারলি ইকুয়ালস টু 12,400 করে দিই। মনে থাকবে রে? আপত্তি নেই তো? এটাকেই তুই ইকুয়াল দিয়ে লিখতে পারিস 1240, আর ল্যামডাটাকে লিখতে পারিস ন্যানোমিটারে। ল্যামডাটাকে কি লিখতে পারিস? মানে ন্যানোমিটারে করলে 1240 হয়ে যাবে। তার কারণ ওই দেখ, 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁻9 মিটার, নাকি রে? আর 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। একটা 10-এর ডিফারেন্স হচ্ছে তো। তো সেটাই আর কি, যদি চেঞ্জ করা যায় তাহলে এরকম হয়ে যাবে। তো শর্টে তোরা মনে রাখবি 12,400 বাই ল্যামডা, যেটা অ্যাংস্ট্রমে করব, আর ন্যানোমিটারে করলে কত হয়ে যাবে, একটা শূন্য কমিয়ে দেবো, 1240 বাই ল্যামডা। ঠিক আছে? এটাই মুখস্থ রেখে দিবি, অটোমেটিক চেঞ্জ করা যাবে। আর যদি খুব প্রয়োজন হয় তাহলে 12,422 করতেই পারিস, ক্যালকুলেশন জটিল হবে, এটাই আর কি। ঢুকলো মাথায় কি কি বললাম? এটা কখন অ্যাপ্লাই করবি? এটা ডি ব্রগলি ওয়েভলেন্থ নয় কিন্তু, এটা বিকিরণের শক্তি। দেখ জেনারেল ইউজ করেছি, ই ইকুয়াল টু এইচ, বলেছি ইলেকট্রন, বলেছি কোনো অবজেক্ট? বলিনি। তরঙ্গ দৈর্ঘ্য জানা আছে, শক্তি কত হবে, তাহলে ডাইরেক্ট আমি এভাবে বের করতে পারি, ইলেকট্রন ভোল্টে। বোঝা গেছে? ওই এইচ সি বাই ল্যামডা বারবার না লিখে ডাইরেক্ট এখানে চলে যাব। চল, এটা প্রথমের দিকে আছে দেখবি, শেষে পাবি না, এই থিওরিটা প্রথমের দিকে আছে। হ্যাঁ, করা আছে। বুঝতে পারলি কিনা বল? তাহলে শর্টকাট জিনিসগুলো মনে রাখতে পারবি কিনা? এবার এর উপর ডিপেন্ড করে প্রবলেমগুলোকে করব। যা যা এখান থেকে প্রবলেম আসতে পারে পরীক্ষায়, সেগুলো গ্রাফ রিলেটেড কিছু আমি প্রবলেম নিজে থেকে বানিয়ে করে দিয়েছিলাম তোদেরকে, নতি বের করা করে দিয়েছিলাম না? মানে জাস্ট ধরিয়ে দিয়েছিলাম তো কিভাবে সলভ করতে। ঠিক আছে, আমি এখানে পাবো তখন করাবো আবার।